কি শিক্ষা বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমি চলে এসেছি তোমাদের এমএম স্যার বিএড এর আরো একটি প্র্যাকটিক্যালের বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। তোমরা জানো যে সামনে আমাদের বিএড সেকেন্ড সেমিস্টারে প্র্যাকটিকাম এক্সাম। সেখানে কোর্স 1.2.3 লার্নিং অ্যান্ড টিচিং এর এনগেজমেন্ট উইথ ফিল্ডে সিমুলেটেড টিচিং বলে একটি প্র্যাকটিকাম রয়েছে। চলো আমরা দেখে নিই যে এই প্র্যাকটিকামটা আমরা কিভাবে করব। আমরা ক্লাসে আলোচনা করেছি যে সিমুলেটেড টিচিং কাকে বলে, কিভাবে করতে হয়, তার বৈশিষ্ট্য কি ইত্যাদি নানা বিষয় সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। এখানে আমরা মূলত সিমুলেটেড টিচিংটা কিভাবে ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে সেইটা আমি তোমাদের কাছে একটা তুলে ধরছি, একটা উদাহরণ সহকারে তুলে ধরছি। দেখো শিক্ষা বন্ধুরা, সিমুলেটেড টিচিং বা অনুকৃতি পাঠ 1 লেসন প্ল্যানটা আমি এভাবেই করব। শ্রেণী অষ্টম নিয়েছি আমি, বিষয় নিয়েছি ভূগোল, একক ভূমিকম্প, যে দক্ষতার নাম মানে যে স্কিলটা আমরা এই লেসন প্ল্যানটা বানাবো সেটা হচ্ছে পাঠ অবতারণকরণ পটুত্ব, অর্থাৎ ইন্ট্রোডিউসিং দ্য লেসন। পাঠ অবতারণাকরণ পটুত্ব কথা অর্থ হচ্ছে কি, যে শ্রেণীকক্ষে যখন কোনো শিক্ষক মহাশয় আসে, প্রথমে এসে কি করেন তিনি, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। হয় তোমাদের সঙ্গে গল্প করবে, কিছু গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তিনি তার পাঠের মাধ্যমে বা পাঠের মধ্যে তিনি প্রবেশ করেন, বা পাঠের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে যে আজকে তিনি এসে কি তোমাদের সাথে আলোচনা করবেন। এই স্কিলটাকে বলা হয় পাঠ অবতারণকরণ পটুত্ব বা ইন্ট্রোডিউসিং দ্য লেসন। অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় প্রথমে এসে তার পাঠকে পড়ানোর আগে কিভাবে সে ছাত্রছাত্রীদের সঙ্গে সংযোগ রক্ষা করবে সেই স্কিলটাকেই বলা হয় ইন্ট্রোডিউসিং দ্য লেসন। বুঝতে পেরেছো? তাহলে দেখো, প্রতিটা লেসনের বা প্রতিটা পটুত্বের এটাকে 5টা উপাদান থাকে। প্রথম উপাদান দেখো, পাঠ অবতারণ পটুত্বের 5টা উপাদানের মধ্যে প্রথম হচ্ছে মনোযোগ আকর্ষণ, প্রেষণাস্তর অনুধাবন, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ স্থাপন, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ ও পাঠ ঘোষণা। এই যে 5টা উপাদান তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এই 5টা উপাদানকে নিয়েই কিন্তু আমাদের এই লেসন প্ল্যানটা তৈরি করতে হবে। তোমরা ছকটা নিশ্চয়ই দেখতে পেয়েছো কিভাবে ছকটা তৈরি করেছি। প্রথমে পাঠ একক, আমি যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভূমিকম্প। তারপরে বিষয় রূপরেখা মানে কি, এই ভূমিকম্প সম্পর্কে এই জায়গাটায় তোমাকে লিখতে হবে, অর্থাৎ বিষয় সংক্ষেপ, ভূমিকম্পের বিষয় সংক্ষেপটা তোমাকে এইখানে লিখতে হবে। তারপরে যে উপাদান মানে কি, এই স্কিলের উপাদান, মনোযোগ আকর্ষণ, প্রেষণাস্তর অনুধাবন, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ স্থাপন, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং পাঠ ঘোষণা। তারপর হচ্ছে কি, পদ্ধতিগত বিশদীকরণ। এইটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, একজন শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অর্থাৎ শিক্ষক শিক্ষিকার ভূমিকা, ছাত্র ছাত্রীর ভূমিকা। তাহলে দেখে দেখো প্রথম উপাদান কি আছে, মনোযোগ আকর্ষণ। তাহলে শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় এসে কি করবে, কাদের মনোযোগ আকর্ষণ করবে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করবে। ধরো আমি এসেছি প্রথম শিক্ষক হিসাবে, এই এলাম শ্রেণীকক্ষে এলাম, তাহলে কি করব, এসে আমি মনোযোগ আকর্ষণ করব। আর মাথায় কিন্তু থাকবে, আমি যখন প্র্যাকটিক্যালের সময় ডেমনস্ট্রেশন দেবো তখন কিন্তু আমার এই কম্পোনেন্ট গুলো কিন্তু আমার মাথার মধ্যে থাকতে হবে, যে পরপর কোন কোন কম্পোনেন্ট গুলো আছে, এইগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এই কম্পোনেন্ট গুলো দিয়েই তোমাকে কিন্তু ডেমনস্ট্রেশনটা আগে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম কম্পোনেন্ট আছে কি, মনোযোগ আকর্ষণ। তাহলে শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা মানে আমি যেটা করব সেই পার্টটা লিখবো এখানে। আমার রেসপন্সে তারা যা রেসপন্ড করবে তারা হচ্ছে ছাত্রছাত্রী, আর তাদের ভূমিকাটা এখানে তারা যা বলবে তারা সেই কথাগুলো আমরা এখানে কিন্তু প্রশ্ন আকারে লিখবো। তাহলে প্রথম আছে কি মনোযোগ আকর্ষণ, শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় আসার পর শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য তিনি কিছু করবেন, এটা আমাকে প্রথমে লিখতে হবে। কি করবেন সে তোমাদের পছন্দ মতো। ধরো আমি ভূমিকম্প সম্পর্কে পড়াবো,
আমি তাহলে কি করব, একটা চার্ট বা একটা মডেল তৈরি করব। কি মডেল তৈরি করব? ভূমিকম্পন নয়, আমি ভূমিধসের একটা আমি চিত্র অঙ্কন করে দেখাবো, বা আমি কাদের ঝড়ের ফলে বিপর্যয় ঘটেছে, ঝড়ের ফলে বা বন্যার ফলে নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, তেমন একটা প্রাকৃতিক দুর্যোগের আমি একটা ছবি আঁকবো, দিয়ে আমি দেখাবি, বলবো যে আচ্ছা শিক্ষক দেখো তো তোমরা এই ছবিটা থেকে চিনতে পারছো কিনা। তখন শিক্ষার্থী হ্যাঁ স্যার চিনতে পারছি আমরা। এটা আমি বলবো কিসের ছবি বলো তো? এটা হচ্ছে বন্যার ছবি হয়তো বলবো। তাহলে এই শিক্ষার ঘরে আমি বলবো যে বন্যার ছবি দেখে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? 1 নম্বর দিয়ে 2-3টে প্রশ্ন তোমাকে করতে হবে। কি প্রথম প্রশ্ন কি করলাম, যে তোমরা ছবিটা থেকে কি দেখতে পাচ্ছ? তখন ছাত্রছাত্রীরা উত্তর দিবে স্যার এটা হচ্ছে বন্যার ছবি। আর কি দেখতে পাচ্ছ? স্যার বন্যার ফলে অনেক ঘরবাড়ি কি হয়েছে, ভেসে গিয়েছে বা ধ্বংস হয়ে গেছে। তাহলে এই কথোপকথন করার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের মনোযোগটা আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করবে, অর্থাৎ আমার প্রতি বলতে আমার পাঠের প্রতি, আমি যে বিষয়টা আলোচনা করেছি তার প্রতি মনোযোগ আকর্ষিত হবে। তাহলে আমি এই আকর্ষণটা কিভাবে করছি? চার্ট দেখে করছি। তোমার যদি চার্ট না থাকে তুমি গল্প বলে করতে পারো, গান করে করতে পারো, কিছু আলোচনা করে করতে পারো, অতএব যা কিছু ভাবে তুমি কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারো, সেই পাঠটাই তুমি শুধু এখানে করবে। তারপরে কি প্রেষণা স্তর অনুধাবন, পরের পাঠে কি আছে? প্রেষণা মানে কি? যে বিষয়টা আমি পড়াতে যাচ্ছি তার সেই জিনিসটা শিক্ষার্থীদের মনে কিভাবে আমি প্রেষণা জাগাবো, অর্থাৎ আমি পড়াচ্ছি ভূমিকম্প সম্পর্কে শিক্ষার্থীদের কিভাবে আমি প্রেষণা জাগাবো সেটা আমাকে কিন্তু তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, যে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের প্রেষণা স্তর অনুধাবন করার লক্ষ্যে কিছু প্রশ্ন করবেন। আমি বলতে পারবো যে আচ্ছা বলো তো, এই যে ঝড় বা বৃষ্টি হচ্ছে কখন হয়, বন্যা কখন হয়, বন্যা হলে আমাদের কি কি সুবিধা কি কি অসুবিধে হয় আমরা বলতে পারি। তাহলে এইভাবে কিছু প্রশ্ন করে তার উত্তর কিন্তু ছাত্রছাত্রীরা দেবে। তাহলে তুমি যেরকম প্রশ্ন করবে ছাত্রছাত্রীরা সেরকম উত্তর দিবে, আর তুমি সেটাই কিন্তু এখানে লিখবে। অর্থাৎ শিক্ষক মহাশয় যে প্রশ্ন করবেন তুমি প্রশ্ন আকারে লিখবে, ছাত্রছাত্রীরা তার উত্তর এখানে দেবে। তাহলে আমরা প্রেষণা স্তর অনুধাবন করলাম। পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ স্থাপন মানে কি? পূর্ব অভিজ্ঞতা মানে কি? এই বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীদের আগে কোনো কিছু ধারণা আছে কিনা। ভূমিকম্প সম্পর্কে আমি পড়াবো, ভূমিকম্প আমার মনে আছে কিন্তু আমি এখানে ডিসকাস করছি না কিন্তু। তাহলে পূর্ব অভিজ্ঞতা কার? আমি মনে করবো যে ভূমিকম্পের ফলে কি হয়, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পের ফলে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়। তাহলে এরকম আতঙ্ক আর কিসের ফলে সৃষ্টি হতে পারে? ঝড় হলে আতঙ্ক সৃষ্টি হতে পারে, তাই তো? বন্যা হলে আতঙ্ক সৃষ্টি হতে পারে, খরা হলে আতঙ্ক সৃষ্টি হতে পারে। তাহলে এরকম আতঙ্ক সৃষ্টির কোনো কারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে আছে কিনা সেটা আমি জেনে নেব, এবং তার সঙ্গে ভূমিকম্পের সঙ্গে কোনো রিলেটেড সংযোগ আছে কিনা সেটা আমি সম্পর্ক স্থাপন করব। তাহলে আমি কি বললাম, যে ভূমিকম্পের ফলেও মানুষ কি আতঙ্কিত হয়, ঝড় হলেও আতঙ্কিত হয়। তাহলে আমি বলতো তোমরা ঝড় দেখেছো? এই যে কদিন আগে আইলা হলো, আমফান হলো, জাস হলো, ইয়াস হলো, ঠিক আছে, ইত্যাদি নানা রকম ঝড় হলো, মান্থা এলো, তাহলে আমরা কি মানে ভয় পেতাম? তাহলে ভয় কারণ আমরা পেতাম কি থেকে? ঝড় থেকে। তাহলে আমি প্রশ্ন করতে পারি যে দেখো এই যেরকম ঝড় আসছে, এই ঝড়ের কথা শুনে আতঙ্ক হয়, তেমনি কিন্তু অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্প কিন্তু কি হয় তাতেও আমাদের আতঙ্ক সৃষ্টি হয়। তাহলে আমরা কি করলাম, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ স্থাপন করলাম। আমি এটা বোঝানোর জন্য তোমাদের কিন্তু জিনিসটা বোঝাচ্ছি, কিন্তু তোমরা যখন খাতায় লিখবে, প্র্যাকটিক্যাল খাতায় যখন লিখবে তোমরা কিন্তু প্রশ্ন আকারে লিখবে। তারপরে কি বললাম, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ। কার প্রধান বক্তব্য চিহ্নিতকরণ? তাহলে আমি মনে করছি কি এতক্ষণ কি পড়ালাম, এতক্ষণ আমি এটা সম্পর্কে মনোযোগ আকর্ষণ করছি, প্রেষণা স্তর অনুধাবন করলাম, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ স্থাপন করলাম। তাহলে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ মানে কি? এইবার আমি ভূমিকম্পের কোন কোন বিষয়গুলো পড়াবো সেগুলো আমি চিহ্নিত করব। তাহলে আমি কি করবো, আমি ভূমিকম্প কাকে বলে সেটা চিহ্নিত করব, ভূমিকম্পের তরঙ্গের শ্রেণী বিভাগ আমি সেটা পড়াবো, সেটা চিহ্নিত করব, ভূমিকম্পের কারণ ও ফলাফল সেটা পড়াবো, তাহলে আমি সেটা চিহ্নিত করব। তাহলে প্রধান বক্তব্য চিহ্নিত করে শুধু আমরা স্টার চিহ্ন দিয়ে এই প্রধান বক্তব্যটা আমরা চিহ্নিত করব। এবং তার সাথে তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো
আজকে আমি যে বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি বা করব, সেই বিষয়টা হচ্ছে কি ভূমিকম্প। এই বলার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, আজকের যে পাঠটা সেটা আমি কি করলাম, ঘোষণা করে দিলাম। এই যে পাঠ ঘোষণা, তাহলে শিক্ষক মহাশয় প্রধান বক্তব্য চিহ্নিতকরণের সাথে সাথে তিনি পাঠ ঘোষণা করলেন যে আজকে তিনি যে বিষয়টা পড়াবেন সেটা হচ্ছে ভূমিকম্প। তাহলে দেখো, এই যে 5টা স্তর আমি বললাম, 5টা উপাদান বললাম, তোমাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে যে আমি এই স্টেপগুলো আছে, এই স্টেপগুলো আমি একবারে কিন্তু আমাকে ডেলিভার করতে হবে। আমি বারে বারে বোঝানোর জন্য আমি কিন্তু থেমে থেমে এগুলো বলছি। তোমরা যখন ডেমনস্ট্রেশন দেবে তখন কিন্তু কোনো থামা চলবে না। তুমি মনে মনে ভাববে আমি মনোযোগ আকর্ষণ করছি, প্রেরণা স্তর অনুধাবন করছি, পূর্ব অভিজ্ঞতা সঙ্গে সংযোগ স্থাপন করছি, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ করছি এবং পাঠ ঘোষণা করছি। এইগুলোকে তোমাকে একসঙ্গেই করতে হবে। তাহলে বুঝতে পেরেছো শিক্ষক বন্ধুরা? তাহলে যদি এই পড়ানোর বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকো। ওকে বন্ধুরা, তাহলে নেক্সট আমরা পরের ভিডিও যাব, সেখানে আমরা দেখব আরেকটা স্কিল নিয়ে আমি আলোচনা করব তোমাদের। ওকে, গুড বাই। তাহলে শিক্ষা বন্ধুরা আবার চলে এসেছি আবার একটি নিউ ভিডিও নিয়ে। কিসের? বিএড এর প্র্যাকটিকাম। আমি আগের ভিডিও দিয়েছিলাম যে প্রত্যেকটা সিমুলেশনে যে পার্ট বা অনুকৃতি পার্ট একটি একটি করে তোমাদের সামনে আমি তুলে ধরবো, কিভাবে ডেমনস্ট্রেশন করতে হয় এবং কিভাবে এর লেসন প্ল্যানটা তৈরি করতে হয়। তাহলে আমি আগের ভিডিওতে কি দেখেছিলাম? আগের ভিডিও দেখিয়েছিলাম যে পাঠ অবতারণা, অর্থাৎ স্কিল অফ ইন্ট্রোডাকশন দ্য লেসন, কিভাবে পাঠ অবতারণ করব। তো আরেকটি স্কিল আমাদেরকে দেখে নিতে হবে, সেটা হচ্ছে কি, দক্ষতার নাম কি? উৎসাহ দানের পটুত্ব। দেখো বন্ধুরা, বিষয় আমি একই রেখেছি, একই সবকিছু ফ্রেম, বুঝতে পেরেছো? পাঠ একক, বিষয় রূপরেখা, উপাদান, পদ্ধতিগত বিশদীকরণ, তাকে দুটো ভাগে ভাগ করেছি, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী, তাই তো? শুধু চেঞ্জ হয়েছে কি, দক্ষতার নাম, উৎসাহ দানের পটুত্ব এবং তার উপাদান। তার কত উপাদান? এরও 5টা উপাদান আছে। কি কি উপাদান আমরা দেখে নেবো। প্রথমে দেখে নেবো উৎসাহ দানের ব্যবহার, ইতিবাচক বা নেতিবাচক উৎসাহ দান, বাচনিক ও অবাচনিক উৎসাহ দান, তাৎক্ষণিক ও বিলম্বিত উৎসাহ দান, আদান প্রদানমূলক উৎসাহ দান। তাহলে পটুত্বের নাম শুনেই তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের স্কিলটা হতে চলেছে। উৎসাহ দান, উৎসাহ দান কথা হচ্ছে কি, রিইনফোর্সমেন্ট। কিভাবে আমরা উৎসাহ দান করি? কোনো কাজ করতে গেলে যারা কাজ করে তার দিকে যদি আমরা উৎসাহ দিই তাহলে কি, তারা কাজটা খুব ভালো করতে পারে, তাদের মোটিভেশন জাগে, তাদের কাজ করার ইচ্ছা জাগে, তাই তো? এর জন্য কিন্তু আমরা উৎসাহ দানটা দিয়ে থাকি। তাহলে শ্রেণীকক্ষ শিক্ষক মহাশয় যখন ছাত্রছাত্রী কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর যদি শিক্ষক মহাশয় শুনে তাকে উৎসাহ দেন কোনো ছাত্রছাত্রীকে, তাহলে কি হবে? সে আরো কিন্তু অনুপ্রাণিত হবে। যদি কোনো উত্তর ঠিক বলে তখন তাকে সাবাসি দেওয়া, কোনো উত্তর ভুল বললেও তাকে সঠিক পথটা দেখিয়ে সঠিক উত্তরের খোঁজে তাকে দিশা দেখানো, এটাও কিন্তু উৎসাহ দানের মধ্যে পড়ে। চলো তাহলে আজকে উৎসাহ দান ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। তাহলে প্রথমে কি, উৎসাহ দানের ব্যবহার। ব্যবহার কথা অর্থ কি, যে কেন আমরা উৎসাহ দান দেব। তাহলে শিক্ষক মহাশয় একটা প্রশ্ন করবে এখানে, যে কোনো বিষয়, ধরো ভূমিকম্প নেই, আমি বলবো যে ভূমিকম্পের কারণ কি। এটা আমি প্রথমে লিখলাম, ছাত্রছাত্রীরা ভূমিকম্পের কারণ বললো, বা শিক্ষক মহাশয় নিজেও ভূমিকম্পের কারণটা লিখে দিল। লিখে কি করবে, ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান। অর্থাৎ কি হবে, এই ভূমিকম্পের কারণ দিয়ে তুমি আচ্ছা তাকে প্রশ্ন করবে, আচ্ছা বলতো ভূমিকম্পের প্রধান কারণ কি, ছাত্রছাত্রীকে প্রশ্ন করলো শিক্ষক মহাশয়। তাহলে এখানে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের ইতিবাচক নেতিবাচক উৎসাহ দানের পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন করবেন। এই হেডিংটা লেখার পর তাহলে যে প্রশ্নটা শিক্ষক মহাশয় করবেন লিখে দেবেন, শিক্ষক মহাশয় প্রশ্ন। কি প্রশ্ন করলাম আমি? প্রশ্ন করলাম যে ভূমিকম্পের প্রধান কারণ কি, প্রশ্ন করলাম। ছাত্রছাত্রী কি উত্তর দেবে? স্যার বলবে যে পাত সংস্থান তত্ত্ব, যে পাতের চলনের ফলে কিন্তু ভূমিকম্প হয়। ছাত্রছাত্রী উত্তর দিল। তাহলে ইতিবাচক উৎসাহ দানটা কি? আমরা কি বলবো, সাবাস, তুমি খুব ভালো বলেছো। পাশে আমি লিখে দেবো যে এটা হচ্ছে ইতিবাচক
উৎসাহ দান। আমি জায়গাটা নেই বলে লিখতে পারলাম না, বলে দিচ্ছি যে এটা হচ্ছে ইতিবাচক উৎসাহ দান। হয়ে গেল ইতিবাচক। নেতিবাচক কি? আমি বললাম যে পাত সঞ্চালনের ফলে কোথায় কোথায় ভূমিকম্প হয় বলতো? কোনো ছাত্র সঠিক উত্তরটা দিতে পারলো না, তাহলে সেখানে কি ছাত্র ভুল উত্তর দিল, শিক্ষক মহাশয় কি করবে যে তোমার উত্তরটা কিন্তু সঠিক হলো না, সরাসরি দেখা যায় তোমার উত্তরটা ঠিক হলো না, এটা কিন্তু বলা যাবে না। তখন বলবে তোমার উত্তরটা কিন্তু এবারে সঠিক হলো না। তাহলে এটা কি নেতিবাচক উৎসাহ দান। অর্থাৎ আমি তাকে ভুলটা তাকে ধরিয়ে দিয়েছি, কিন্তু তাকে আমি কোনো বকাঝোকা বা আমি তার প্রতি কোনো রাগ পোষণ করিনি বা রাগ দেখাইনি, যে বা তার প্রতি আমি কোনো অফেন্ডেডও হয়নি। তাহলে এইটাকে বলা হচ্ছে কি ইতিবাচক উৎসাহ দান। তারপরে কি আছে বাচনিক ও অবাচনিক উৎসাহ দান। তাহলে সেক্ষেত্রে একই, যে শিক্ষার্থীদের বাচনিক অবাচনিক উৎসাহ দানের পরিপ্রেক্ষিতে শিক্ষক মহাশয় কিছু প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? আমি বললাম আচ্ছা বলতো ভারতে কোথায় ভূমিকম্প বেশি হয়? প্রশ্ন করলাম, ছাত্রছাত্রীরা উত্তর দিল কোথায়, যে হিমালয় পার্বত্য অঞ্চলে। তাহলে আমি তখন বাচনিক উৎসাহ দান মানে কি বললাম, কি বললাম খুব সুন্দর মাধ্যমে তুমি উত্তরটা বলেছো, আরো সঠিকভাবে উত্তর দেবে, আরো ভালো করে পড়বে, এটা বললাম কি বাচনিক উৎসাহ দান। অবাচনিক কি এরকম ঘাড় লাড়লাম, বা এরকম ঘাড় লাড়লাম, এটা যখন করলাম এটাকে হচ্ছে কি অবাচনিক উৎসাহ দান। তাকে বলুন তারা আমার ঘাড় নাড়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে আমি খুশি এবং তোমার উত্তরটা সঠিক হয়েছে। তাহলে শিক্ষক মহাশয় অবাচনিক উৎসাহ দান কি লিখবে, যে শিক্ষক মহাশয় তার মস্তক হেলিয়ে তাকে সম্মতি জানালো। তাহলে এটা হচ্ছে কি অবাচনিক উৎসাহ দান। তাৎক্ষণিক ও বিলম্বিত উৎসাহ দান কি? আবার একই ক্ষেত্রেই শিক্ষক মহাশয় কিন্তু প্রশ্ন করবেন যে পশ্চিমবঙ্গে কোথায় ভূমিকম্প বেশি দেখা যায়, এই প্রশ্নটা করলো। তো ছাত্রছাত্রীরা অনেক ভেবে বলল যে এটা দার্জিলিং হিমালয় স্যার। তখন শিক্ষক মহাশয় অনেকক্ষণ কিছু ভেবে বললেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছো। এই যে কিছুক্ষণ পরে বললাম, তাহলে এটাকে বলা হচ্ছে কি বিলম্বিত বা তাৎক্ষণিক উৎসাহ দান। বিলম্বিত মানে কিছুক্ষণ পরে বললাম, আমি ডিরেক্ট কিছু পরে করলাম, আর তাৎক্ষণিক মানে কি সঙ্গে সঙ্গে বাহ বাহ তুমি ঠিক বলেছো। তাহলে এইটা হচ্ছে তাৎক্ষণিক উৎসাহ দানের মধ্যে পড়েছে, বুঝতে পারছো? তাৎক্ষণিক ও বিলম্বিত উৎসাহ দান এরকম। তাহলে একটা প্রশ্ন করবে তাৎক্ষণিকের জন্য, একটা প্রশ্ন করবে বিলম্বিত প্রশ্নের জন্য। ওকে, তারপরে লাস্ট যে আদান প্রদানমূলক উৎসাহ দান। আদান প্রদান মানে কি, যেটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আবার কি বললাম, তাহলে সবকিছু জেনে এলাম। তাহলে আমরা ভূমিকম্প সম্পর্কে পড়লাম, তোমরা জেনেছো, ভূমিকম্পের কারণ সম্পর্কে পড়লাম, জেনেছো। তা থেকে আচ্ছা বলতো আর কি কারণ হতে পারে, আর ভারতবর্ষের কোথায় কোথায় ভূমিকম্প হতে পারে। তাহলে এইভাবে আমি প্রশ্ন করলাম, ছাত্ররা উত্তর দিচ্ছে। এইভাবে আস্তে 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 আমরা পরের স্টেপে চলে যাব, আমরা ভূমিকম্পের ফলাফল সম্পর্কে এগিয়ে যাব। অর্থাৎ আমি ছিলাম ভূমিকম্পের কারণে, আস্তে আস্তে আমি ফলাফলের দিকে এলাম। তাহলে কিভাবে করলাম, আদান প্রদানমূলক উৎসাহ দান মানে আদান প্রদানমূলক কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষার্থীর উৎসাহের মাধ্যমে আমরা নেক্সট স্টেপে গিয়ে এগেলাম। অর্থাৎ কি এটা একটা ধারাবাহিক পদ্ধতি, যেটাকে আমরা বলি প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে আমি আমার শিক্ষাদানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে এই উৎসাহ দানের পটুত্ব কত সহজ। একদম উৎসাহ দানের ব্যবহার পড়বে ইতিবাচক নেতিবাচক উৎসাহ দান, বাচনিক অবাচনিক উৎসাহ দান, তাৎক্ষণিক ও বিলম্বিত উৎসাহ দান, আদান প্রদানমূলক উৎসাহ দান। এই 5টা উপাদান কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তবে একটা জিনিস একটু বলে দিই, ধরো তুমি এইটাকে আগে বললে এটাকে পরে বললে, বা এইটাকে আগে বললে এটাকে পরে বললে, এটা হতেই পারে। তুমি মনের মধ্যে কিন্তু রেখে দেবে যে আমি 5টা উপাদান বলবো, আগে পরে কিন্তু হতে পারে, কিন্তু লাস্ট যেটা আছে সেটাকে কিন্তু আমাকে শেষের উপাদানটাকে শেষেই কিন্তু তোমাকে রাখতে হবে, বুঝতে পেরেছো? তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো থাকে, ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, গুড বাই।